হ্যালো, আসসালামু আলাইকুম। সহজ পাঠ বাই মাহফুজাতে আপনাদের সকলকে স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের টপিকগুলো। আজকে আমরা আলোচনা করব প্রোক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট সম্পর্কে। হুলিয়া এবং ক্রোক সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, যা সিআরপিসির 87 থেকে 89 ধারায় উল্লেখ আছে। আজকে আমাদের পার্ট 4 ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। আপনাদের যথেষ্ট পরিমাণ কাজে লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেকশন 87 প্রোক্লেমেশন ফর পারসন অ্যাবসকন্ডিং, অর্থাৎ পলাতক ব্যক্তির জন্য হুলিয়া বা ঘোষণাপত্র জারি। যখন আদালত উপস্থিতির জন্য আদালত কর্তৃক সমন পাঠানো হয় আসামির বিরুদ্ধে এবং আদালতের বিশ্বাস করার কারণ থাকে যে আসামি পলাতক অবস্থায় থাকতে পারে অথবা পলাতক হতে পারে, তখনই কেবল আদালত পরোয়ানা জারি নির্দেশ করতে পারে এবং পরোয়ানা জারির মাধ্যমে অবশ্যই নির্দিষ্ট স্থানে হুলিয়া দিয়ে ৩০ দিনের মধ্যে আদালত সেই আসামি ব্যক্তিকে আদালতে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিতে পারে। অর্থাৎ আমরা বুঝতে পারছি, আদালত সর্বপ্রথম আসামিকে একটি সমন পাঠায় আদালতে উপস্থিতির জন্য। কিন্তু যদি আদালত মনে করেন যে আসামিটি পলাতক অবস্থায় থাকতে পারে অথবা পালিয়ে যেতে পারে বা কোনো সম্ভাবনা থাকে, ঠিক তখন আদালত কর্তৃক একটি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানা জারির অবশ্যই তারিখটি থাকবে ৩০ দিনের মধ্যে এবং এই ৩০ দিনের মধ্যে ওই হুলিয়া জারির মাধ্যমেই বলে দেওয়া হবে যে এই ৩০ দিনের মধ্যে আদালতে অবশ্যই আসামিকে উপস্থিত হতে হবে। এখন দেখে নেওয়া যাক হুলিয়া জারির পদ্ধতি। ১. ব্যক্তি যে স্থানে বাস করে সে স্থানে হুলিয়া প্রকাশ্যে পাঠ করতে হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি, ব্যক্তি যে জায়গায় বসবাস করবে বা যে জায়গায় তার স্থান, যে জায়গায় সে থেকে থাকে, সে জায়গায় কি করতে হবে? হুলিয়াটি প্রকাশ্যে পাঠ করতে হবে, যেন সকলে সে সম্পর্কে অবগত থাকতে পারে। ২. ব্যক্তি যে স্থানে বাস করে সে স্থানে ওই হুলিয়াটি লটকিয়ে দিতে হবে বা টানিয়ে দিতে হবে বা ঝুলিয়ে দিতে হবে। ৩. আদালত ভবনের প্রকাশ্যেও সেই হুলিয়াটি অবশ্যই লটকিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা এখানে ৩টি জারির পদ্ধতি দেখছি। ১ নম্বরে দেখছি প্রকাশ্যে পাঠ করতে হবে যেন সকলে অবগত থাকে হুলিয়া সম্পর্কে। সেকেন্ড, যেখানে বসবাস করবে সেখানে অবশ্যই ঝুলন্ত অবস্থায় হুলিয়াটি রেখে দিতে হবে, যেন আসামি ব্যক্তি অথবা আসামি ব্যক্তির যে কেউ অথবা অন্যান্য পার্সন যেন দেখতে পারে যে হুলিয়াটি লটকানো আছে, যে তাকে আদালতে উপস্থিত হতে হবে। ৩. আদালত ভবনের প্রকাশ্যে লটকিয়ে দিতে হবে, যেন আদালতেও উপস্থিতির মাধ্যমে বা কেউ যখন আদালতে যাবে সেখানে যেন বুঝতে পারে যে তার সম্পর্কে হুলিয়া জারি করা হয়েছে। বিশেষ দ্রষ্টব্য: যদি আসামি আদালতে উপস্থিত হতে ব্যর্থ হয় তবে আসামির সম্পত্তি ক্রোক করার আদেশ দিতে পারবে আদালত। অর্থাৎ আমরা বুঝতে পারছি, আসামিটি যদি আদালতে উপস্থিত হতে ব্যর্থ হন বা উপস্থিত হতে না চান বা এরকম কোনো পর্যায়ে দেখা যায়, তখন আদালত সঙ্গে সঙ্গেই আসামির যে সম্পত্তি থাকবে সে সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়ে দেন। এখন আমরা দেখব সেকশন 88 অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি অফ পারসন অ্যাবসকন্ডিং, অর্থাৎ পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করছি। ১. আদালত যে কোনো সময় সম্পত্তি ক্রোক করার আদেশ দিতে পারেন। কিছুক্ষণ আগে আমরা 87 সেকশনে দেখেছি যে আদালতে যদি কোনো আসামি ব্যক্তিকে উপস্থিতির জন্য সময় ধার্য করে দেওয়া হয় এবং সেই সময়ের মধ্যে যদি তিনি আদালতে উপস্থিত না হন বা পলায়ন করেন, সেই সময় আদালত সেই আসামি ব্যক্তির সম্পত্তি ক্রোক করার আদেশ দিয়ে থাকেন। ২. ব্যক্তির নিজ জেলায় থাকা সম্পত্তি ক্রোক বা অন্য জেলায়ও যদি সেই আসামির কোনো সম্পত্তি থেকে থাকে, তবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অনুমোদন ক্রমেও ক্রোক করা যেতে পারে। অর্থাৎ আমরা দেখছি যে আসামির যে সম্পত্তি শুধুমাত্র তার নিজ জেলায় আছে তা কিন্তু নয়, দেখা গেল অন্যান্য জেলায়ও তার কোনো না কোনো সম্পত্তি থেকে থাকতে পারে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা তাহলে কি করতে পারি? সেই জেলার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অনুমোদন ক্রমেও তাদের সেই সম্পত্তি ক্রোক করা যেতে পারে। ৩.
ক্রোক সম্পত্তি যদি ঋণ বা অন্যান্য অস্থাবর সম্পত্তি হয়ে থাকে। এখন আমরা দুইটি ধাপ দেখব, সেখানে একটিতে বলা থাকবে যে অস্থাবর সম্পত্তি, আরেকটিতে বলা থাকবে স্থাবর সম্পত্তি। এখন আমরা দেখছি যে অস্থাবর সম্পত্তিতে কি বলা আছে। অস্থাবর সম্পত্তিতে বলা আছে যে আটক করার মাধ্যমে, রিসিভার নিয়োগ করার মাধ্যমে, লিখিত আদেশ দ্বারা সম্পত্তি গ্রহণ নিষিদ্ধ করে অথবা আদালত ইচ্ছা অনুসারে যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন প্রকৃত সম্পত্তির ব্যাপারে। এবার আমরা দেখব ক্রোকের আদেশকৃত সম্পত্তি যদি স্থাবর এবং রাজস্ব প্রদানকারী জমি হয়ে থাকে। অর্থাৎ কিছুক্ষণ আগে যখন আমরা দেখলাম অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে কি করা হয়েছে, অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে ক্রোকৃত সম্পত্তির জন্য আটক করে অথবা রিসিভার নিয়োগ করে অথবা লিখিত আদেশের মাধ্যমে তা নিষিদ্ধ করে অথবা আদালত যে কোনো উপায়ে তা ক্রোক করার নির্দেশ দিতে পারতেন। এখন আমরা দেখছি স্থাবর সম্পত্তির ক্ষেত্রে, স্থাবর সম্পত্তিটি যদি রাজস্ব প্রদান বা কর দেওয়া হয় এমন কোনো জমি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আদালত সেটিকে দখল করে রিসিভার নিয়োগ করে লিখিত আদেশের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করে অথবা আদালত ইচ্ছানুসারে যে কোনো দুটি ব্যবস্থা এখানে গ্রহণ করতে পারেন। 5. প্রকৃত সম্পত্তি জীবন্ত প্রাণ বা পচনশীল হলে তা বিক্রি করে সে অর্থ আদালতের আদেশ অনুযায়ী ব্যবহার হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি প্রকৃত সম্পত্তি যে শুধুমাত্র জমি জমা বা হচ্ছে অস্থাবর সম্পত্তি হবে তা কিন্তু নয়। দেখা যাচ্ছে যে কিছু পচনশীল শাকসবজি বা ফলমূল বা কোনো কিছু থাকতে পারে অথবা কোনো জীবন্ত প্রাণ, গরু, ছাগল, হাঁস, মুরগি, এইসব কিছু কিন্তু সম্পত্তির অন্তর্গত। এই ক্ষেত্রে কি করতে পারে আদালত, সেগুলোকে বিক্রি করে যে অর্থ থাকবে সে অর্থ আদালতের আদেশ অনুযায়ী ব্যবহার করা হবে। 6. কেউ প্রকৃত সম্পত্তিতে দাবি উপস্থাপন করলে সে সম্পত্তি বিবেচনার সাপেক্ষে ক্রোক করা যাবে না। অর্থাৎ আমরা এখন দেখব যে প্রকৃত সম্পত্তিতে যদি কেউ দাবি উপস্থাপন করে তখন কি করা যাবে। তাহলে কেউ যদি প্রথমে দাবি উপস্থাপন করে, সে সম্পত্তি বিবেচনা সাপেক্ষে ক্রোক করা যাবে না। সেকেন্ড, দাবি উপস্থাপন অবশ্যই কোথায় করতে হবে, ম্যাজিস্ট্রেট আদালতে করতে হবে। 3. দাবি বা আপত্তি অগ্রাহ্য করা হলে 1 বছরের মধ্যে মামলা করতে হবে এবং এই মামলাটি অবশ্যই চূড়ান্ত বলে গণ্য হবে। 4. ক্রোক আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে। 7. দাবি ঘোষণাকারী ব্যক্তি যদি 6 মাসের মধ্যে উপস্থিত না হয় তবে সম্পত্তিটি সরকারের এখতিয়ারে চলে যাবে। অর্থাৎ যে ব্যক্তিটি প্রকৃত সম্পত্তি দাবি করবে যে এখানে তার হস্তক্ষেপ রয়েছে, সেই ক্ষেত্রে 6 মাসের মধ্যে আদালতে উপস্থিত হতে হবে এবং সরকারের এখতিয়ারে চলে যাবে যতক্ষণ না পর্যন্ত লোকটি উপস্থিত না হয়। চলুন এবার দেখে নেওয়া যাক সেকশন 89। সেকশন 89 এ বলা আছে রেস্টোরেশন অফ অ্যাটাচড প্রপার্টি, অর্থাৎ প্রকৃত সম্পত্তি কিভাবে পুনরায় পুনরুদ্ধার করা যেতে পারে সে সম্পর্কে। 88 ধারার উপধারা 7 এ বলা আছে সরকারের হেফাজতে থাকা সম্পত্তিটি ক্রোকের তারিখ থেকে 2 বছরের মধ্যে যদি আদালতে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হাজির হয় বা আদালতের সন্তুষ্টি থাকে যে তিনি পলাতক ছিলেন না অথবা তিনি ক্রোক বা উপস্থিতির নোটিশ পায়নি, তবেই মাত্র আদালত সম্পত্তির যে বিক্রয় মূল্য তা আংশিক বা যে সম্পত্তিটুকু অবশিষ্ট আছে বা সম্পত্তি আছে যাই থাকুক না কেন তা হস্তান্তর করে দিবেন। এখানে একটি বিশেষ দ্রষ্টব্য আছে, সেটি হচ্ছে ক্রোক সম্পত্তি পুনরুদ্ধার অবশ্যই আপিলযোগ্য আদেশ, অর্থাৎ এর বিরুদ্ধে আপিল করা যাবে। থ্যাংক ইউ সো মাচ সহজ পাঠ বাই মাহফুজাতে। আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটির প্রথমে আমরা বলেছি যে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আশা করব আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।